যাই হোক, সার্জিস আলম গতকাল প্রায় সব পত্রিকার হেডলাইনে এসছেন, অনলাইন ভার্সনগুলোতে অন্তত। সেটা হচ্ছে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, যেটা সবাই পাবলিশ করেছে প্রায়। সেখানে তিনি ছাত্রলীগ, বিশেষ করে না, আসলে স্পেসিফিকলি ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগের পক্ষে সাফাই গেয়েছেন। এই সাফাই গাইতে গিয়ে তিনি যা যা বলেছেন সেগুলো খুব গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে। আমি এটা ব্যক্তি সার্জিস সম্পর্কে আলোচনা করছি না, তার যে বক্তব্য, এই বক্তব্য অনেকাংশেই সঠিক বলে আমি মনে করি, এবং এই সঠিক বক্তব্যটাই আমাদের এই সমাজ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ধারণা দেয়। তাই কয়েকটা পাল্টা প্রশ্নও আমি করে রাখতে চাই। আমি আবারও বলছি, ব্যক্তিগতভাবে সার্জিসের বিরুদ্ধে কিছু নয় এটা। আমি সার্জিস সহ এই আন্দোলনের সমন্বয়ক অনেকের সাথে পরিচিত হয়েছি বিভিন্ন অনুষ্ঠানে বা টক শোতে। প্রত্যেকেই চমৎকার মানুষ, তারা সাহসী তো বটেই, তারা তাদের সাহস দেখিয়েছেন। তারা তাদের বয়স, অনভিজ্ঞতা ইত্যাদি কারণে কখনো কখনো ভুল করছেনও, বা কাউকে ইনফ্লুয়েসড হয়ে ভুল করছেন, সেটা আরেক আলোচনা। আমরা একটু দেখি আসলে উনি কি বলছেন এবং সেটা সম্পর্কে আলোচনা করি। এখানে প্রথম আলো তাকে পরিচয়ভাবে করিয়ে দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র সার্জিস একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 2019 সালের মার্চে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সার্জিস লেখেন, একটা বিষয়ে দ্বিমত প্রকাশ করতে চাই। বিষয়টা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। 1 জুলাইয়ের আগে এবং তারপর 1 থেকে 15 জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন চলমান ছিল, সেখানে বিশ্ববিদ্যালয়ের হলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তারপর উনি বলছেন, এখানে মূলত হলের স্টুডেন্টরাই গেছেন। এরপর তিনি বলছেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সম্পর্কে ধারণা রাখেন তারা খুব ভালো করে জানেন যে এখানে হলে থাকতে হলে অবশ্যই ছাত্রলীগ করতে হতো। আমরা ধারণা রাখি তাদের প্রোগ্রাম গেস্ট রুম করতে হতো, গণরুমে থাকতে হতো। সেজন্য যারা হলে থাকতো তাদের অধিকাংশই এক প্রকার বাধ্য হয়ে এসব করত, মানলাম। এবং তাদের সাথে সাথে আমাদের প্রশ্ন আসে যে ছাত্রলীগের হলে থাকার জন্য যদি ছাত্রলীগের অংশ হতেই হয়, অনেক স্টুডেন্ট আছে সত্যি হলের বাইরে থেকে জীবনযাপন করার মতো আর্থিক সক্ষমতা নেই, তাই তারা ছাত্রলীগের সাথে থাকলেন, ছাত্রলীগের সাধারণ সদস্য হিসেবে থাকলেন। তারা ছাত্রলীগের কমিটিতে কেন যাবেন, কেন তারা ছাত্রলীগের নেতা হয়ে উঠবেন? এই প্রশ্ন আমাদের মনে ইনস্ট্যান্টলি উকি দেবে। মজার ব্যাপার, সার্জিস জবাব দিয়েছেন এটারও। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রথম ধাপে 16-17 দিনের আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, উনি যেটা লিখেছেন এরপর, হলে ছাত্রলীগের যে কমিটিতে হতো সেখানে প্রায় 80% শিক্ষার্থী কমিটিতে থাকতো কিছু কারণে। তার মানে উনি বলছেন নেতাও হতো কিছু কারণে, কমিটির নেতা। যেমন একটা ভালো কক্ষ বা সিট যেন পাওয়া যায়, যেন চাকরি হওয়া পর্যন্ত হলে থাকা যায়, ও অন্যরা যেন তার উপরে অন্যায় না করে বা ট্যাগ না দেয়। বাকি 20%-এর মধ্যে অনেকে ক্ষমতার অপব্যবহার করত, অনেকে ভিন্ন মতের লোকদের উপরে অত্যাচার করত, অনেকে ক্যান্ডিডেট হতো, অনেকে একটু ফাপড় নিয়ে চলতো। তার মানে সার্জিসের বক্তব্য মতে জাস্ট 20% ছাত্রলীগ খারাপ। ছাত্রলীগ বলতে আমাদের মানসপটে যে চেহারা ভেসে ওঠে তার দায়, বা সেই রকম ছাত্রলীগের কমিটির কথাই বলছি, আমি সাধারণ সদস্যদের কথা বলছি না, কমিটির মধ্যে অনলি 20% হচ্ছে সেরকম, আর বাকি 80% একেবারেই ভিন্ন, তারা খুব ভালো, এই ধরনের দাবি করছেন সার্জিস। আমরা কি সঠিক মনে করি? সত্যি কি তাই? 20% জন্য এই পরিমাণ বদনাম একটা সংগঠনের হচ্ছে, এবং বাকি 80% যে কারণে আমরা খেয়াল করি, খুব জরুরি, আমি এই জায়গাটা নিয়ে আলোচনায় আসবো, একটা ভালো কক্ষ বা সিট পাওয়া, যেন চাকরি পর্যন্ত হলে থাকা যায়, এবং তার উপরে যেন অন্যায় ট্যাগ না দেয়। মানে এই যে অন্যায় না করে বা ট্যাগ না দেয়, মানে ছাত্রলীগের বাইরের কিছু, মানে জামায়াত বিএনপি ট্যাগ খেতে পারে, তাই আগেই ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে রাখলাম, ব্যাপারটা এই রকম। অন্যায় না করে, মানে অন্যায় কি, মানে কেউ একজন যদি ভিন্ন পরিচয় হয় তার উপরে যেটা করা হবে সেটাকে উনি ইন্ডিকেট করছেন। এরপর উনি যেটা দাবি করছেন সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ধাপের 16-17 দিনের, মানে জুলাইয়ের 1 থেকে যে আন্দোলন, সেটা আসলে ওই 80% শিক্ষার্থী যারা পোস্টেড ছিল, কারণ তার দাবি মতে তুলনামূলক ক্লিন ইমেজ ছিল তাদের, এবং এরা নামার কারণে নন পোস্টেড শিক্ষার্থীরাও তাদের সাথে বেরিয়ে আসতে পেরেছেন বলেই
তিনি দাবি করছেন। তারপর তিনি বলছেন ওই গাটস আর বোল্ডনেস ওই ছেলেগুলোই শো করতে পারে। হলের পার্সপেক্টিভে সত্য এটাই যে পোস্টের তুলনামূলকভাবে ক্লিন ইমেজের ছেলের আন্দোলনে এসেছিল বলেই 1 থেকে 15 জুলাই সম্ভব হয়েছিল এবং আন্দোলনটাকে অন্য কোনো দলের বা সরকার বিরোধী ট্যাগ দেওয়া যায়নি। উনি কৌশলগতভাবে বলছেন যেটা যারা পোস্টেড ছিল তাদের গাটস ছিল, তারা সাহসী ছিল, তারা যেহেতু নেমে এসছে সেটার কারণে এই মুভমেন্ট হয়েছে এবং এরা ক্লিন ইমেজের ওই 80%। এবং উনি বলছেন তারা থাকার কারণেই এটাকে সরকার বিরোধী ট্যাগ দেওয়া সম্ভব হয়নি, কারণ এটা যেহেতু তারা সরকারি দলের। উনি যেটা বলছেন যে যদি আন্দোলন ব্যর্থ হতো, এটা সত্য যে আন্দোলন সফল না হলে ওই ছেলেগুলোকে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হতো এবং বিশ্বাসঘাতক ট্যাগ দেওয়া হতো। কথাগুলো ভুল না, এগুলো যেহেতু তারা ছাত্রলীগের পোস্টেড, সার্জিসের দাবি মতে তারা মুভমেন্টে ছিল, রাস্তায় ছিল। এরপর তিনি বলছেন এই পদ নেওয়াটারও জন্য তিনি আসলে পুরো সমাজ এবং আমাদের সবাইকে ব্লেম করছেন। উনি বলছেন যে সিস্টেমের কারণে এদের বাধ্যতামূলকভাবে ছাত্রলীগের রাজনীতি করতে হয়েছে, পোস্ট নিতে হয়েছে, সেই সিস্টেমের জন্য দায়ী হলে আপনাদের সবাইকে দায়ী হতে হবে, কারণ আপনারা চুপ ছিলেন। হলে ক্যাম্পাসে দিনের পর দিন ওদের সঙ্গে হওয়া অন্যায় কেউ বাধা দেননি। ওরা যদি সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য পোস্ট নেয় তবে আপনিও নিজের গা বাঁচাতে চুপ ছিলেন। এবং যখনই সুযোগ হয়েছে ওরা সাহস করে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে এসেছে, আর তখন আপনি নীরব দর্শক হয়ে শুধু দেখে গেছেন। এরপর উনি যেটা বলেছেন সেটা ভালো, খুবই জরুরি। এই 80%, 20% উনি বাদ দিচ্ছেন। উনি বলছেন 20%-এর মধ্যে অপরাধী ক্রিমিনালরা আছে। 80%-এর মধ্যে যদি কেউ অন্যায়ের সঙ্গে জড়িত থাকে তদন্ত করে শাস্তি দেওয়া হোক ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেটা ওনার মূল দাবি, কিন্তু যখন দরকার ছিল তখন রাজপথে নামালাম, আর এখন ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টের দেখে গণহারে গ্রেপ্তার হবে, এটা কখনোই সমর্থন করি না, এটা হতে পারে না। যারা সময়ের প্রয়োজনে ন্যায়ের পক্ষে ছাত্রলীগের সব বাধা উপেক্ষা করে আমার সঙ্গে জীবন বাজি রেখে রাজপথে নেমেছে, তারা আমার ভাই, আমি তাদের পক্ষে থাকবো। সত্য সত্যই কে কি বলবো তাকে আমার কিছু আসে যায় না। সার্জিসকে একটা জায়গায় প্রশংসা করতে হয়। এমন এক সময় তিনি এই স্টেটাসটা দিয়েছেন যে সময়টা ছাত্রলীগের বিরুদ্ধে তীব্র ঘৃণা, ক্ষোভ, বিদ্বেষ এই দেশের আপামর জনসাধারণের আছে। তিনি এই প্রচলিত পপুলার যে চিন্তা, ছাত্রলীগ মাত্র ব্যান্ড হয়েছে, এই পপুলার চিন্তার বাইরে গিয়ে তিনি তার চিন্তা জানিয়েছেন। এটা খুবই প্রশংসনীয় ব্যাপার। আমি নিশ্চিত উনি শেষের দিকে লিখেছেন, উনি নিজেও জানেন ওনার না বোঝার কোনো কারণ নাই। সার্জিস বুদ্ধিমান ছেলে, উনি জানেন যে এই করার কারণে অনেক রকম মিসইন্টারপ্রিটেশন তার উপরে হতে পারে, তার উপর আক্রমণ হতে পারে সামাজিক মাধ্যমে। সেটা বিভিন্ন ক্ষেত্রে শুরুও হয়ে গিয়েছে। তিনি জেনে শুনে এই কাজটা করেছেন, এটাও খুব চমৎকার ব্যাপার। কিন্তু ওই যে বলেছিলাম কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো একটু করতে চাই। মানে ছাত্রলীগ করা যায় 2019, 20, 21, 22, 23, 24 সালে এসেও, মানে আওয়ামী লীগ 2014 সালেও কেউ আওয়ামী লীগকে বেনিফিট অফ ডাউট দেবেন? আমি দেই না, কারণ আমি বলছি বহু সময় 2014 না 2011 সালেই প্রমাণিত হয়ে গেছে আওয়ামী লীগ একটা ক্রিমিনাল দল হিসেবে থেকে যেতে চাইছে ক্ষমতায়। তারা তখন সংবিধান সংশোধন করেছে, তত্ত্বাবধায়ক বাতিল করেছে। 14 আগেই তার অবস্থা বোঝা যাচ্ছিল এবং 14 নির্বাচন আসা পর্যন্তই তারা যেভাবে দমন পীড়ন বিএনপি জামায়াত সহ বিভিন্ন বিরোধী দলের উপরে করেছিল তা অকল্পনীয়। তারপরে 14 সালের নির্বাচনের ক্ষেত্রে যেটা হলো, বিএনপি যেহেতু নির্বাচনে আসেনি তাই টেকনিক্যালি তাদেরকে খুব বেশি ভোট ডাকাতি করতে হয়নি। যদিও যে 147টা সিট, 153টা তো নির্বাচনের আগেই নির্বাচিত হয়ে গেছে, কিন্তু 147টা সিটেরও যে ভোটের পার্সেন্টেজ দেখানো হয়েছিল ওটা আটারলি মিথ্যা কথা। 5-7% মানুষও ভোট দিয়েছিল বলে মনে করার কোনো কারণ নেই, কিন্তু সেটা 40%-এর মতো দেখানো হয়েছিল। যাই হোক, এরপর 18 এলো। 18 নির্বাচন, তথাকথিত নির্বাচনের পর যখন রাতের বেলায় ব্যালট বাক্স ভরিয়ে রেখে একটা তথাকথিত নির্বাচনে ক্ষমতায় থেকে গেল আওয়ামী লীগ, এরপর আর কোনো মানুষের কোনো কারণে আওয়ামী লীগের সাথে থাকবো এটা মনে করা উচিত? সার্জিসের কথা মানি, আমরা বাস্তবতা বুঝি। ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর স্টুডেন্ট আসেন খুবই প্রান্তিক পরিবার থেকে, কোনো রকমে টিকে থাকার জন্য তার পরিবার যথেষ্ট ভালো নন, আমি জানি। ঢাকায় থাকতে হয়, এমনকি অনেককে টিউশন করে নিজের
খরচ চালানো তো বটেই, পরিবারকেও সাহায্য করতে হয়। সুতরাং হলে থাকার জন্য ছাত্রলীগের বিরোধিতা না করা, বিএনপি বা ছাত্রদল বা ছাত্র শিবির না করার যুক্তি আমি খুঁজে পাই, বরং তাদের মিছিলে তাদের মিটিংয়ে যাওয়ার তারও যুক্তি খুঁজে পাই। ঠিক আছে, আমি এটা করে সার্ভাইভ করলাম, এক ধরনের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস আছে, সেটা থেকে বাঁচতে চাইলো, মানলাম। কিন্তু কমিটিতে গিয়ে সার্জিসের ভাষ্য মতে যে 2-3টা সুবিধা, একটা ভালো কক্ষ, একটা চাকরি পাওয়া পর্যন্ত হলে থাকা, মানে এগুলোর সাথে ট্রেড অফ করা যায় ছাত্রলীগের এই ট্যাগ গায়ে নেয়ার। আমাদের তরুণ সমাজ কোন জায়গায় নেমে গেছে, কোন জায়গায় চলে গেছে, এটা আমি সময়, যদি সার্জিস সঠিক হয়ে থাকেন তাহলে এই প্রশ্ন আমরা করতে পারি। কি মর্মান্তিক, মানে ওই রকম একটা দলের সাথে নিজের নাম যুক্ত করছি, এই বিভৎস ক্রিমিনাল সংগঠনটার সাথে। কারণ আমি প্রায় একটা কথা বলি, 2024-এর জুলাই মাসে সেই আওয়ামী লীগ ক্ষমতা থেকে যেতে হবে এই পরিস্থিতি তৈরি হয়নি। সরি, এগুলো বহুদিন থেকে, 2011 থেকে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। 11 থেকেই আলাপ করছি, 18-র পর তো প্রশ্নই আসে না। এটা একটা একেবারে মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে। তখন আর আওয়ামী লীগ বলে কিছু ছিল না, এর আগে ছিটে ফোটা যতটুকুই থাকে। এরপর মুভমেন্টের কথা বললেন 1 থেকে 15, 16, 17 পর্যন্ত। ইনফ্যাক্ট তখন এটা কোটা বিরোধী আন্দোলন ছিল। ছাত্রলীগ কোটা বিরোধী আন্দোলনে নামলে যে খুব রিস্ক হয়ে যেত, নট নেসেসারিলি। কারণ ছাত্রলীগ কোটা বিরোধী আন্দোলন করেছে এবং এই কোটা বিরোধী আন্দোলনটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যেটা হয়েছে, কোটা বিরোধী ছিল মূলত, এটাও খুব পেটি ব্যক্তিগত স্বার্থ নির্ভর। এই মাফিয়া সরকারের অধীনেই চাকরি করার জন্য, আজকে এই কথাগুলো যদি খোলাখুলি বলি, সরকারি চাকরি করার জন্য, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সরকারি চাকরির যে করাপশন, তার কাছ থেকে দূরে থাকতেন না। আমরা এই সমাজে থাকি, আমরা জানি ওই চাকরিগুলো পেয়ে কে কি করেন। এক্সেপশনস আছে, কিন্তু মোটা দাগে এখানে কি হয় কেন হয় তা আমরা জানি। সুতরাং ওই চাকরির জন্য মুভমেন্টের নামাকেও খুব বড় করে দেখা সম্ভবত ঠিক না। এরপরের দিকে যেটা হলো, খুনোখুনি শুরু হলো, যেগুলো শেখ হাসিনা আসলে পরিস্থিতি তৈরি করেছেন, অ্যান্ড ইট ওয়াজ স্পন্টেনিয়াস, সারপ্রাইজিং। এটা মেটিকুলাসলি প্ল্যান্ড কিছু না। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট, যেই বলুক না কেন। এটা নিয়ে বহু কথা বলেছি। সুতরাং এর পরবর্তীতে যা হয়েছে এটা একেবারে ভিন্ন স্টোরি। হ্যাঁ, সে সময়ও নিশ্চিতভাবে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড ছিল, তারাও তখন তাদের ওই কোটার জায়গা থেকে সরে এসে এই খুন দেখায়, খুন তাদের মধ্যকার যে প্রতিক্রিয়া তৈরি করেছে, সেটা আলটিমেটলি যারা যারা ছিল তারা এই পার্টিসিপেশনে ঢুকে গেছে। সুতরাং যারা এই আন্দোলনে শেষ পর্যন্ত যুক্ত হয়ে গেছে, যুক্ত ছিল, তারা পদে থাকলেও তার অসুবিধা নেই। সেই ট্র্যাক রেকর্ড, সেই ট্রেস রেকর্ড তো আছেই, সেই ট্রেস তো আমরা করতেই পারি। কিন্তু এর আগে যারা পদে ছিল তাদের 80% খুব ভালো, তারা শুধুমাত্র এরকম 2-1টা সাধারণ কারণে হয়েছে। এবং এই কারণে ছাত্রলীগকে আমরা এত বদনাম দিচ্ছি শুধু 20%-এর জন্য, আমার কাছে খুব বিশ্বাসযোগ্য স্ট্যাটিস্টিক্স মনে হয় না। অবশ্য সার্জিস নিজে ছাত্রলীগ করেছেন, তিনি আমার চাইতে হয়তো টেকনিক্যালি ভালো জানার কথা। আমি জানি না, আমার এখানে কেউ যদি ছাত্রলীগের শুনে থাকেন, এই একটা ব্যাপার আপনাদের মন্তব্যও আমি একটু জানতে চাই। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়, যে ছাত্রলীগ এইরকম বিভৎস একটা সংগঠনে পরিণত হলো, সেই ছাত্রলীগের তকমা, কমিটিতে থাকার তকমা 80% ভালো স্টুডেন্টরা রাখলো। আমাদের তরুণদের এই অবস্থা, আমাদের তরুণরা এই রকম হয়ে গেছেন। আরেকটা কথা সার্জিস হয়তো বলেননি, আমি বলতে চাই, ছাত্রলীগের কমিটিতে থাকলে সরকারি চাকরি পাওয়া সম্ভবত বিরাট সুবিধা হতো। তাহলে কতটা সুবিধাবাদের দিকে আসলে সবাই চলে গিয়েছিলেন, নীতি নৈতিকতাই সমাজ থেকে উঠে গিয়ে শেষ হয়ে। সার্জিস জবাব দিয়েছেন এই কমিটিতে থাকা নিয়ে, তখন আপনারা কোথায় ছিলেন? কেউ কিছু করেননি, তারাও যখন অন্যায়ের শিকার হতো বা সমস্যার শিকার হতো। আবারও বলছি, এইটুকু পর্যন্ত আমি মানতে প্রস্তুত আছি যে তারা অন্য কোনো দল করেননি, তারা ছাত্রলীগের সাথে ছিলেন, মিছিলে গেছেন, মিটিংয়ে গেছেন। এক্সট্রা সুবিধা পাওয়ার জন্য কমিটিতে যাওয়া সমর্থন করি না। তবে তাহলে কি কমিটিতে যারা ছিল সবাইকে ধরে ধরে গ্রেফতার করতে হবে? না, আমি সার্জিসের এইটার সাথেও একমত যে এভাবে গর্বে সবাইকে ধরে ফেলতে হবে না। আমি আসলে এটা জাস্ট একটা সোশ্যাল পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই
সার্জিসের এই স্ট্যাটাসটাকে, এই বক্তব্যটাকে বাহানা হিসেবে এনেছি। এটা কোনো মূল ইস্যু না। আমিও তার সাথে একমত যে গড় পর্তা গড়ে সবাইকে ধরে ফেলতে হবে, নট নেসেসারিলি, উচিত না। এরাও দিনের শেষে তরুণ, এরাও ইম্যাচিওর্ড, অনেকেই ভুল করেছে। ওই সময়কার তারুণ্যের কতগুলো ধর্ম আছে, সে যে পরিবেশে থাকে সেই পরিবেশ তাকে নিষিদ্ধ, কিন্তু তারও কতগুলো চটক আছে, সেগুলো হয়তো তাকে আকৃষ্ট করেছিল। সুতরাং সুনির্দিষ্ট অপরাধ ছাড়া সার্জিসের ভাষা যে 80%, সেই 80%কে গড়পড়তা ধরে ফেলা ঠিক হবে না। কারণ আমাদের সমাজে এই সব তরুণকে ফিরিয়ে আনতে হবে, এটা আমিও ব্যক্তিগতভাবে মনে করি। এই জায়গায় রেকনসিলিয়েশন ইজ আ মাস্ট। কিন্তু বটম লাইন হচ্ছে, অনেকবার বলেছি, একটা স্বৈরাচারী ব্যবস্থা চলতে দিতে হয় না এই কারণে। ওটা সবাইকে গ্রাস করে ফেলে, উপায় থাকে না, ওটার মধ্যে না গিয়ে টিকে থাকা যায় না। আমরা সমালোচনা করতে পারি, কিন্তু পরিস্থিতিটা ওই রকম হয়ে ওঠে ইনক্রিজিংলি, এটা হয়ে উঠছিল। কিন্তু তারপরও সমাজের তরুণরা এই রকমভাবে, যখন মানুষ আপোষ করতে শিখে না, যখন মানুষের রক্তে প্রতিবাদ থাকে, যখন মানুষের রক্তে বিশুদ্ধতা থাকে, আপোষ থেকে দূরে থাকে, অন্তত সুবিধাবাদের জন্য ঝুঁকে যায় না, সেই সময়গুলোতে তরুণরা যখন এরকম করে, ছাত্রলীগের মতো একটা নোংরা ব্র্যান্ডিং গায়ে লাগানোর চেষ্টা করে তার কিছু ক্ষুদ্র সুবিধার জন্য, খুবই মর্মান্তিক। এটা আমাদের সমাজের একটা দুর্দান্ত রিফ্লেকশন। সেই কারণেই এই স্ট্যাটাসটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। দাবি নেওয়া না হলে নির্বাচনের আগে আন্দোলনে নামবে এমন একটা ঘোষণা দিয়েছিলেন জনাব তাহের। তার প্রাথমিক প্রতিক্রিয়া যখন জানান ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যখন ঘোষণা দেন তখন। এখন আরেকটা, ইনফ্যাক্ট সেদিন তারা বলেছিলেন বিচার সংস্কার এগুলোর কথা, এখন আরও স্পষ্টভাবে জানালেন যে সংসদ নির্বাচন যদি সংখ্যানুপাতিক নির্বাচন বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন না হয় লোয়ার হাউসেই, তাহলে তারা আন্দোলনে নামবেন সেটাকে নিশ্চিত করার জন্য। আমি প্রায় একটা কথা বলি, এটা যদি এক ধরনের রাজনৈতিক রেটরিক এবং চাপ হয়, দ্যাটস ফাইন। যদি তারা সত্যি সত্যি এটা মিন করে থাকেন এবং এটার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে পিছিয়ে দেয়া বা বাধাগ্রস্ত করার চেষ্টা করেন, তাহলে এটা বলতেই হবে জামায়াত আবারও একটা ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে। মানে ওনাদের তো ঐতিহাসিক ভুলের কোনো সীমা নাই। 47-এ এই জনপদের মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তারা ভারতপন্থী হয়েছিলেন। 71-এ একই এই জনপদের মানুষের ইচ্ছার বিরুদ্ধে শুধু পাকিস্তানপন্থী না, পাকিস্তানপন্থীদের সহযোগী হয়েছিলেন, কোলাবোরেটার্স হয়েছিলেন, অপরাধ করেছিলেন। পরবর্তীতে 86 সালের নির্বাচনে শেখ হাসিনা যখন বেঈমান হয়েছিলেন, আমরা শেখ হাসিনার বেঈমানির কথা বলি, সেই বেঈমানির সঙ্গী জামায়াতে ইসলামীও ছিল, সেই বেঈমানির সঙ্গী তারাও ছিলেন। ইয়াস, এরকম ঘটনা ঘটে। 8 সালের নির্বাচনে বিএনপিকে ধরে নিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ আলোচনায় আছে। ফলে আবার একটা পরিস্থিতি কি তৈরি হলো, জামায়াত একটা ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে। তাদের এই ভুল এবং ভুল রাজনীতি করার টেন্ডেন্সি সবসময়, এবং মোটা দাগে ক্ষমতাসীনদের সাথে থাকা, 71-এর কথা যদি বলি, 86 বলি, একই ধরনের টেন্ডেন্সি আছে বলে আমি দেখতে পাচ্ছি। যাই হোক, যে কথাটা বলতে চাই এখন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউস নিয়ে কয়েকটা কথা। যেমন টু সাম এক্সটেন্ট এটা এখন পর্যন্ত একটা সেটেলড ইস্যু। হ্যাঁ, আমি এটা মানতে প্রস্তুত আছি, কোনো রাজনৈতিক ইস্যু আসলে সেটেলড না। এটা এখন সেটেলড হলেও পরে যেটা সেটেলড থাকবে বা পরে কোনো দিন আবার এটার প্রয়োজনীয়তা ফেল্ট হবে না, সেটা বলা যায় না, হতে পারে। কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে যে আলাপ হয়েছে, এটা মূলত উচ্চ কক্ষের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে আলাপ হয়েছে। আমরা এটা মানতে প্রস্তুত আছি যে ব্যবস্থায় আমরা আছি, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে, এখানে ভোটের হিসেবে গড়বড় হয়, যথেষ্ট ভোট পেয়েও একটা দল কম সিট বা এমনকি কোনো সিটও না পেতে পারে। এটা সত্য, এটা আমরা মানি, এটা আমরা বুঝতে প্রস্তুত আছি। সেই কারণে আমরা বলেছিলাম একটা হাইব্রিড সিস্টেম, লোয়ার হাউসে এটা, আপার হাউসে ওটা, তাহলে দুটো জিনিস হবে, একটা চেকস অ্যান্ড ব্যালেন্সও হবে। কিন্তু লোয়ার হাউসে এটা হবে না, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং সবার মধ্যে কম বেশি আছে, কারণটা বোধগম্য। লোয়ার হাউসে যদি এটা হয় তাহলে আমরা একটা স্টেবল সরকার পাবো না। ফান আছে একটা, জামায়াত যখন এই কথাটা বলছে, তারপরে একটা আনস্টেবল সরকার তৈরি হোক, তারপরও আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাই। সে জামায়াতে ইসলামী কিন্তু আর্টিকেল 70 যেইভাবে এখন সংশোধিত হওয়ার কথা আসছে, যেখানে অনাস্থা ভোটের ক্ষেত্রে দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না বলে বলা হচ্ছে, তারা কিন্তু সেটার বিরোধিতা করেনি। তার মানে আমরা
মানছি 70 অনুচ্ছেদ আগের মতো না রেখেও যতটুকু পাল্টাচ্ছি সেখানেও আমরা প্রধানত গুরুত্ব দিচ্ছি সরকারের স্থায়িত্বকে, স্থিতিশীলতাকে। যদি তাই হয়ে থাকে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে একটা সরকার কি টিকবে? তৈরিই হতে পারে। আমরা অনেক কথা বলেছি, আজকে অল্প একটু বলি। একটা দল 40% ভোট পেল, বাংলাদেশের বিচারে 200 সিটও তারা পেয়ে যেতে পারে সেটায়, বা 70-80 তো পাবেই। তো যদি তা হয়ে থাকে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে সে 120টা সিট পায়, তার আরও 31টা সিট লাগবে সরকার তৈরি করার জন্য, এবং সেটা নিয়েই নানান ধানাই পানাই হবে। আমাকে যদি এটা দাও, এই মন্ত্রী দাও, ওটা দাও, সেটা দাও, তাহলে আমি সমর্থন দেব। অথবা হতে পারে নানান রকম ধান্দা, এটা কাজে দিতে হবে, ওটা কাজে দিতে হবে। ইনফ্যাক্ট এটা আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলেও যে হবে না তা না, কিন্তু যেহেতু সরকারের স্থিতিশীলতার প্রশ্ন করছে এবং আপার হাউসে কিছু এত লোয়ার হাউসের মতো এত বেশি সক্ষমতা তার থাকবে না, সুতরাং সরকারের মোটা দাগে কাজ হ্যাম্পার্ড হবে না। ওখানে কিন্তু একই ধান্দা হতে পারে আপার হাউসে যদি হয়। একটা দল যদি 40টা সিট পায় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী 100-র মধ্যে, তার 11টা সিট লাগবে কোনো কিছু জেনারেল মেজরিটি পাওয়ার জন্য। ওই 11টা যারা দেবে তারা একই রকম কাজ করার চেষ্টা করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রেও অন্তত সরকার আনস্টেবল হবে না। এখানে সমর্থন প্রত্যাহার করে নিলাম, একবার দিলাম, আবার দিলাম, এসব চলতে থাকে। ইনফ্যাক্ট নেপালে আমরা এই সংকটটা দেখছি নিজের চোখে। তারপরে যখন একটা দল এটা চায়, তখন তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতেই পারি আমরা, প্রশ্ন করা উচিতই হবে। যদি আমি এটা মানতে প্রস্তুত আছি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলে জামায়াতের সিটের সংখ্যা বাড়বে, এটা ভুল না। এতে জামাত তার নিজস্ব গোষ্ঠী স্বার্থ দেখছে রাষ্ট্রীয় স্বার্থ দেখার চাইতে, এটা হতে পারে। জামাতে যদি তর্কের খাতিরে, জামায়াত অবশ্য অনেক বেশি ভোট পাবে বলে মনে করেন, যে আমরা তর্কের খাতিরে ধরে নেই 10%ও তাদের ভোট হয়, তারা 30টা সিট পেয়ে যাবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলে, কিন্তু এমনি তাদের সিট 15টা আশপাশে থাকবে বলে আমার ধারণা। আমি ভুল হতে পারি, কিন্তু আমার ধারণা, বা জামায়াত সম্ভবত তারা বোঝে বলেই তারা আসলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চায়। কারণ তারা মনে করতে বা নিশ্চিতভাবে বুঝতে পারছে, তাদের নিশ্চয়ই কোনো সার্ভে আছে, যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি না হয় তাহলে তাদের সিট আসলে ভালো হবে না, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনেই বেশি হবে। কিন্তু জামায়াত এই কাজটা করছে। এখন এই শুরুতে যে কথাটা বলছিলাম, যে এটা এক ধরনের পলিটিক্যাল চাপ যদি হয়ে থাকে, দ্যাটস ফাইন, যে ঠিক আছে আমি বিএনপির কাছ থেকে কিছু সুবিধা চাই। কী সুবিধা চাই আমি আগে একটা ভিডিওতে বলেছি 2 দিন আগেই। অথবা আমি দুটোতেই চাপ দিলাম বিএনপি যাতে অন্তত আপার হাউসটা মেনে নেয়। এই ধরনের কোনো কৌশলের অংশ হলে ইজ নট ব্যাড, চলতে পারে। রাজনৈতিক কৌশল এগুলোকে আমি খুব খারাপ চোখে দেখি না, এই রেটরিকগুলো, বা একটু মাঝে মাঝে 2-1টা সমাবেশ করা, মিছিল করা। কিন্তু যদি উদ্দেশ্য এটা হয়ে থাকে, এই উদ্দেশ্য জামাতের আছে, এটা বোধ করার কারণ আছে। কারণ জামায়াত এখন খুবই পাওয়ারফুল এই সরকারের মধ্যে আছে, খুবই পাওয়ারফুল। সরকারের বিভিন্ন পদে তাদের পদায়ন করা, বিভিন্ন রকম প্রমোশন নিয়ন্ত্রণ করা, বিভিন্ন সেক্টরে তাদের লোক বসানো, অনেক রকম ক্ষমতা জামাত এখন এনজয় করছে। এখন সমস্যা হচ্ছে, যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচন হওয়ার সাথে সাথে পপুলার যে পারসেপশন, বিএনপি সেই সরকার গঠন করবে, এবং গঠন করার সাথে সাথে একচ্ছত্র বিএনপির প্রভাব তৈরি হবে। প্রভাবকে আমি খারাপ অর্থে বলছি না, একটা তার মতো করে প্রশাসন বা সব জায়গা সাজাবে, এমনকি সে ভালো কাজ করতে চাইলেও। শুধু যে খারাপ কাজ করার জন্য দলীয়করণ করা হয়, নট নেসেসারিলি, ভালো কাজ করার ইচ্ছে থাকলেও করতে হবে। ফলে জামায়াতের যে মারাত্মক প্রভাব এখন সরকারে আছে, ইতিহাসে জামায়াত বাংলাদেশে কোনোদিন এই পরিমাণ প্রভাব পায় নাই। সো সেটা তো নষ্ট হয়ে যাবে। 2001-06 সরকারে তারা 2টো মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, সেখানে কিছু তাদের ক্ষমতা ছিল, ঠিক আছে, কিন্তু অ্যাজ এ হোল সরকারের ওপরে, দেশের ওপরে এই পরিমাণ প্রভাব জামাতের ইতিহাসে কখনো ছিল না। সুতরাং জামাত এই ইলুশনে ভুগতে পারে, নির্বাচনকে যদি পেছানো বা ভণ্ডুল করে দেওয়া যায় লম্বা সময়ের জন্য, এই ধরনের ঘোলাপানিতেই জামায়াত নিজে টিকে থাকার এক ধরনের চর্চা, নিজে এক ধরনের দক্ষতাও তার আছে। সে টিকে থাকতে পারবে এবং সে তার ক্ষমতাকে অনেক বেশি সুসংহত করতে পারবে। এই ধরনের একটা পারসেপশনের বশেও জামাত এটা করে থাকতে বলে আমি সিরিয়াসলি সন্দেহ করি। সেটা যদি হয়ে থাকে, আবারও জামাত একটা ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে। এটা এই জাতির ক্ষতি তো করবেই, সবচেয়ে বেশি ক্ষতি করবে জামায়াতে ইসলামীকে। একটার পর একটা ভুল সিদ্ধান্ত নেওয়া জামাত আবারও একই রকম একটা ডিজাস্টারাস সিদ্ধান্ত তাদের দলের পক্ষে নেবেন কিনা, সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি। আমি আশা করতে চাই তারা ভুল করবেন না। কিন্তু ওই যে কিছুদিন পরপরই তাদের কোনো একটা বাতিক আছে, তাদের এই বাতিকটা কোনো একটা রোগ আছে, সেই রোগ তাদের পেয়ে বসে, ঘাড়ে ধরে, হাতে ধরে একটা ডিজাস্টারাস ভুল করতেই হবে।